মাটির তৈরি কোনো প্রাসাদের এত চমৎকার কারুকাজ থাকতে পারে তা আমি এখানে না আসলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। এক কথায় অসাধারণ। এখানে প্রতিটি কারুকাজে আবার চমৎকার করে রং করা রয়েছে। অনেকটা রাজকীয় ভাইব এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর যেহেতু বাড়িটিকে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে, এই কারণে অনেক আধুনিক উপাদানও এই মাটির পাশাপাশি দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে এই মাটির বাড়ি থেকেই কিন্তু সমস্ত জমিদারিত্ব পরিচালিত হতো। একটা ধর্মীয় দাঙ্গা লাগে এবং ধর্মীয় দাঙ্গায় এই পরিবারের প্রায় 13 জনকে হত্যা করা হয় এবং বরদাপ্রসাদ রায়ের স্ত্রীকে হত্যা করে কুচি কুচি করা হয়। সেই ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটেছিল কোনো কারণ ছাড়া নয়। আসলে কি ছিল সেই কারণ, সেটাই জানার জন্য আমরা আজকে চলে এসেছি নওগাঁর বিখ্যাত মান্দা উপজেলার মৈনম গ্রামে। এখানে আমরা কিভাবে এলাম এবং কি কি দেখতে দেখতে এলাম, আর বর্তমানে এই মৈনম বাজারের হালচাল আসলে কি, আর এখানকার এই মাটির রাজপ্রাসাদের প্রকৃত ইতিহাস আসলে কি, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ বিকাল বন্ধুরা, আমরা রয়েছি বর্তমানে নওগাঁতে, আর আজকে আমরা যাব মান্দা। ওখানে একটা রাজপ্রাসাদ রয়েছে, আর সেটাও আবার মাটির। বরাবরের মতো আমরা রাসেল ভাইয়ের সাথে যাচ্ছি, তার বাইক কিন্তু নতুন নিয়েছে। নওগাঁর মেইন শহর থেকে মান্দা খুব বেশি একটা পথ নয়, মোটামুটি 15 কিলোমিটার পথ। আমরা এখন মান্দা যাব। ওখান থেকে মৈনম নামক একটা জায়গা রয়েছে, ওখানেই ওই রাজপ্রাসাদের অবস্থান। আমরা এখন গ্রামের সবুজ শ্যামল রাস্তা ধরে ছুটে চলছি। মূলত এখান দিয়ে দুবলাটি রাস্তা ধরে আমরা যাচ্ছি ওই মান্দার দিকে। ওখানে মৈনম নামক জায়গায় আমরা যাব। তবে এই পথে আপনারা চাইলে অটো কিংবা সিএনজিতে করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মোটামুটি 50 থেকে 60 টাকা। আর দেখতে দেখতে আমরা দিঘি বিলে চলে এসেছি। এখানে দুই পাশে বিল আর মাঝখান দিয়ে অপূর্ব চমৎকার রাস্তা। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানকার সবচেয়ে বিখ্যাত দুবলাটি বাজারে। এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 10 মিনিট সময় লাগলো। এই দুবলাটি বাজারে এক সময় সমস্ত রাজত্ব ছিল। এখানে একটা রাজবাড়ি ছিল, সামনে ওই রাজবাড়িটা আমরা দেখবো। আর এই ডান পাশে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 150 বছরের পুরনো। আর এই হচ্ছে সেই জমজমাট দুবলাটি বাজার। প্রচন্ড ঝড় শুরু হয়েছে। এই দুবলাটি পর্যন্ত আস্তে আস্তেই ঝড়, আকাশ কালো হয়ে এসেছে আর টুপটাপ আম পড়ছে। আমি একটা আম পাইছি, খুবই সুন্দর। প্রচন্ড তুফান, কালবৈশাখী ঝড়, এটার আলাদা একটা মজা যেমন আছে তেমন ঝুঁকিও রয়েছে। যে কোনো সময় যে কোনো জিনিস ভেঙে চুরে পড়তে পারে মাথায়। এখানে চলে এসেছি বিখ্যাত চায়ের দোকানে। ঝড়ের মধ্যে এখন চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি, চা খাওয়ার মজাই আলাদা এর মধ্যে। বৃষ্টি থেমে গিয়েছে, আমরা আমাদের যাত্রা আবার শুরু করেছি। দেখতে দেখতে আমরা দুবলাটি রাজবাড়ির কাছে চলে এসেছি। এই হচ্ছে বিখ্যাত দুবলাটি রাজবাড়ি, এক সময়কার বেশ প্রতাপশালী। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। আর দেখতে দেখতে আমরা হাসাইগাড়ির রাস্তায় ঢুকে গেলাম। আর এদিকে ঢুকতেই বিস্তীর্ণ বিল আমাদের চোখে পড়লো। আর বিলের মাঝখান দিয়ে এই চমৎকার সুন্দর রাস্তাটি একদম রাজশাহী পর্যন্ত চলে গিয়েছে। যদিও পুরা রাস্তা রাজশাহী যায়নি, তবে এই রাস্তা হয়েই রাজশাহী যাওয়া যায়। বর্তমানে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। এর উপরে আমার একটা স্পেশাল ব্লগ রয়েছে, আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। এখান থেকে নৌকায় চেপে ওই বিলে ঘুরতে যাওয়া যায় এবং বিভিন্ন রেটে এই নৌকাগুলো ভাড়া পাওয়া যায়। এ নিয়ে ডিটেলস ব্লগ রয়েছে আবার। আর এদিকে বর্তমানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, তার পাশাপাশি বাইক পার্কিং, নানা টাইপের খাবার দাবারের দোকান। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট। আর এই রাস্তায় বর্তমানে প্রচণ্ড যানজট তৈরি হয়, কারণ এই রাস্তাটা এক লেনের। বিশেষ করে উইকেন্ড দিনগুলোতে কিন্তু যানজটের মাত্রাটা বেশি থাকে। আজকে যেহেতু শুক্রবার, এই যানজটটাও একটু বেশি। এটাই হচ্ছে হাসাইগাড়ি বিলের সবচেয়ে জমজমাট অংশ, এই ব্রিজটা। এই ব্রিজের উপরেই বেশিরভাগ খাবার দাবারের দোকান। আর এটা পার হওয়ার পরেই আমাদের চোখে পড়বে হাসাইগাড়ি বাজার, এরপরে রয়েছে কাঠখোর বাজার। এগুলো পার হয়ে আমাদেরকে মান্দা যেতে হবে।
এটাই হচ্ছে বিখ্যাত হাসাইগাড়ি বাজার। এখানে জিনিসপত্র খুবই সুলভ মূল্যে পাওয়া যায়, তবে বাজারটা বেশ বড় নয় আর আজকে হাটবারও নয়, যার কারণে এই জায়গাটা অতটা জমে ওঠেনি। বাজারের দিনগুলোতে এই জায়গাটা বেশি জমজমাট থাকে। বিল পার হয়ে এদিকের অংশগুলো খুবই চমৎকার। এখান থেকে কাঠখৈর বাজার 2 কিলোমিটার। এখানেও দুই পাশে চমৎকার বিল রয়েছে, পুকুর রয়েছে। এক কথায় এই রাস্তার পরিবেশ অসাধারণ। বর্তমানে এই রাস্তায় প্রচুর বাইক চলাফেরা করে আর এই বাইকগুলো অনিয়ন্ত্রিতভাবে চালায়, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। অবশেষে আমরা কাঠখোর বাজারে না গিয়ে তার ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। এই দিক দিয়ে ভীমপুর যায়, ভীমপুর হয়ে মান্দা যেতে হবে আমাদেরকে, মান্দার মৈনম বাজারে। এদিকের রাস্তাঘাটও খুবই চমৎকার, একদম গ্রামের মধ্যে পড়েছে। আর এদিকে আসতে বেশ কিছু লোকালয় আমাদের চোখে পড়লো। এই লোকালয় পার হয়ে আমরা এখন চলে যাব মান্দা। আর দেখতে দেখতে আমরা ভীমপুর বাজারে চলে এসেছি। এটাই হচ্ছে বিখ্যাত ভীমপুর বাজার। এখানে আসতেই চমৎকার দুই পাশে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে ছায়া নিবিড় একটা পরিবেশ এবং দুই পাশে প্রচুর কাঁঠাল গাছ, সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ অসাধারণ। আর দেখতে দেখতে আমরা মৈনমের কাছাকাছি চলে এসেছি। সামনের বাজারটাই হচ্ছে মৈনম বাজার। আর এই বাজারের ডান দিকের রাস্তায় ঢুকে গেলে আমরা সেই জমিদার বাড়িতে পৌঁছে যাব। এটা হচ্ছে মৈনম হাট, বিশাল বড় বাজার, নানা রকম পণ্য সামগ্রী পাওয়া যায় এই বাজারে। গ্রামের স্থানীয় শাকসবজি উঠেছে, স্থানীয় শাকসবজিতে ছয়লাভ এই বাজারটা। এবং আজকে হাটবার, যার কারণে প্রচুর শাকসবজি উঠেছে। বাজারের একটা জমজমাট আবহাওয়া আজকে বিরাজ করছে এখানে। রাস্তার দুই পাশ জুড়ে বিস্তীর্ণ এলাকা নিয়ে পুরো বাজারটা। ফলমূল, শাকসবজি থেকে শুরু করে সবকিছু এই বাজারে পাওয়া যায়। আর এই বাজারটা জমিদার বাড়ির একদম পাশেই অবস্থিত। বাজারটা পার হয়ে আমরা আবার একটা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এখান দিয়েই অল্প একটু সামনে হচ্ছে সেই বিখ্যাত জমিদার বাড়ি। আর এই সেই বিখ্যাত জমিদার বাড়ি। আমরা অবশেষে সেই মাটির রাজপ্রাসাদে চলে এসেছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত জমিদার বাড়ি, রাজপ্রাসাদ। এটা বন্ধ করে রাখা হয়েছে। এখানে মেইন সদর দরজা বন্ধ করা রয়েছে। আমরা দেখি স্থানীয় কারো মাধ্যমে ভেতরে ঢোকা যায় কিনা। পুরো বাড়িটা মাটির তৈরি এবং এর কারুকাজ সেই আদি আমলে যেমন ছিল সেরকম করে করা হয়েছে, খুবই চমৎকার। এবং বাইরে থেকে বাড়িটা খুবই চমৎকার। প্রথমে ভেবেছিলাম কর্তৃপক্ষের অনুমতি মিলবে, কিন্তু পরবর্তীতে তারা কোনো অবস্থায় আমাদেরকে ভেতরে ঢুকতে দিল না। বলতে গেলে সেই আদি আমলের জমিদারের অত্যাচারের একটা ফিল আমরা এখানে পেলাম। বর্তমানে বাড়িটি বন্ধ করা রয়েছে, কিন্তু এর প্রতিটি কোণের কাজ সেই আদি আমলের ঐতিহ্য বজায় রেখে তৈরি করা হয়েছে এবং পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। এটাই এই জমিদার বাড়ির একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য। আমরা বাইরে থেকে যতটুকু পারি ফুটেজ নিচ্ছি, ভেতরে যাওয়া নিষেধ। এক সময় এটি জমিদার বাড়ি থাকলেও 2021 সালে এই জমিদার বাড়িটি জমিদারের বংশধরেরা বিক্রি করে দিয়েছেন। আর বর্তমানে এই জমিদার বাড়ির মালিক হচ্ছে আসকার ইবনে সুলতান শান্ত। বর্তমানে ঐতিহাসিক মাটির বাড়ির স্ট্রাকচারকে ধরে রেখে এটিকে একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির আকার দেয়া হয়েছে। তবে দেয়ালগুলোতে মাটির স্তরের উপরে আদিবাসী কারিগরদের নিখুঁত এবং নান্দনিক কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। প্রচলিত ইটের দালানের পরিবর্তে পরিবেশ বান্ধব এই রূপ দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বর্তমানে এখানে কোনো রকমের কোনো পর্যটককে ভেতরে ঢুকতে দেয়া হয় না।
ভাই এই যে জমিদার বাড়িটা আমরা দেখতে পেন এতে কেমন লাগতেছে? খুব একটা শান্তি পাচ্ছি না, কারণ এর আগে একবার আসছিলাম এরকম বন্ধ ছিল। কেন দেখতে দেন আসলে, কারণ কি? এটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দিছে, এখন ইন্টারিম গভর্নমেন্ট আসার পর এরপরে আর এখানে আর কাউকে অনুমতি দেয়নি ভেতরে প্রবেশ করার। আপনি কি জানেন এই জমিদার বাড়িটা কত দিনের পুরনো? প্রায় 250 বছর। 250 বছরের পুরনো একটা জমিদার বাড়িতে আমরা রয়েছে। বাইরে থেকে একটু দেখি, কারণ ভিতরে তো আর ঢুকতে দিচ্ছে না। মাটির তৈরি কোনো প্রাসাদের এত চমৎকার কারুকাজ থাকতে পারে তা আমি এখানে না আসলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। এক কথায় অসাধারণ। এখানে প্রতিটি কারুকাজে আবার চমৎকার করে রং করা রয়েছে। অনেকটা রাজকীয় ভাইব এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর যেহেতু বাড়িটিকে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে, এই কারণে অনেক আধুনিক উপাদানও এই মাটির পাশাপাশি দেখা যায়। বর্তমানে বাড়ির প্রতিটি মেঝে টাইলস দিয়ে সংরক্ষণ করা হয়েছে। তার পাশাপাশি সিলিংগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সবকিছু মিলিয়ে বাড়ির নকশা এক কথায় অসাধারণ। বাড়ির সামনের অংশ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে বাড়িটি মাটি দিয়ে তৈরি, কিন্তু পেছনের দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরাটাই মাটি দিয়ে তৈরি এবং এখানে টিনের ছাপড়া দেওয়া রয়েছে। পুরো বাড়িটাই মাটির, অনেকটা সিমেন্টের মতোই দেখা যায়, বাট পুরো বাড়িটা কিন্তু মাটির তৈরি। এটাই আশ্চর্যের বিষয়। আজও এই বাড়ির ছোট ছোট জানালা দরজা রয়েছে, এগুলো সেই আমলের মাটির তৈরি। নিচের অংশ অবশ্য সিমেন্ট দিয়ে পাকা করা হয়েছে, এগুলো কিছু কিছু অংশ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, বাট বেশিরভাগ অংশ মাটির রেখে দেওয়া হয়েছে। বাড়ির ভেতরের কারুকাজ সত্যি মনোমুগ্ধকর। বর্তমানে আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা প্রায় 250 বছর আগে তৈরি হয়েছিল। আসলে তৈরি হওয়া বললে ভুল হবে, ওই 250 বছর আগে শারদা প্রসাদ রায় নামক একজন ব্যক্তি পালদের কাছ থেকে এই জমিদার বাড়িটি কিনে নিয়েছিলেন এবং তারপর থেকেই একেবারে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি এখানে শাসন করে গিয়েছেন। বর্তমানে আমরা সেটির সামনেই দাঁড়িয়ে রয়েছি। প্রায় 300 একর জায়গা নিয়েছিল এই জমিদার বাড়ির জমিদারিত্ব। মজার ব্যাপার হচ্ছে এই মাটির বাড়ি থেকেই কিন্তু সমস্ত জমিদারিত্ব পরিচালিত হতো এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই জমিদারিত্ব আত্রাই, দিনাজপুর এবং নাটোরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তৎকালীন বলিহার রাজা বিমলেন্দু রায়ের মাতা ছিলেন এই জমিদার বাড়িরই একজন। শারদা প্রসাদ রায়ের পিতা এই জমিদারিত্ব কিনে নেওয়ার পরে মূলত শারদা প্রসাদ রায় কিন্তু এই জমিদারিত্ব পরিচালনা করেছিলেন, কিন্তু তার জমিদারিত্ব পরবর্তীতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারই 2 ছেলে। তাদের একজনের নাম ছিল বরদা প্রসাদ রায় আর আরেকজনের নাম ছিল শরৎ রায়। তার ভেতরে বরদা প্রসাদ রায় এই এলাকার প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। এক কথায় বলতে গেলে 1942 সাল পর্যন্ত এই এলাকার চেয়ারম্যান ছিলেন তিনি। পরবর্তীতে এখানে একটা নৃশংস ঘটনা ঘটে, একটা ধর্মীয় দাঙ্গা লাগে এবং ধর্মীয় দাঙ্গায় এই পরিবারের প্রায় 13 জনকে হত্যা করা হয় এবং বরদা প্রসাদ রায়ের স্ত্রীকে হত্যা করে কুচি কুচি করা হয়। সেই ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটেছিল কোনো কারণ ছাড়া নয়, এর পিছনে ছিল অহংকার, লোভ, হিংসা। একসময় এই রায় পরিবার খুবই অহংকারী হয়ে ওঠে। তাদের এই বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, তাদের সামনে কেউ চেয়ারে বসতে পারতো না, এমনকি বাজার থেকে জিনিসপত্র কেনায়ও তাদের নানা রকমের বাধা বিপত্তি ছিল। এরকমের নানা রকম অত্যাচারিত হয়ে লোকজন পরবর্তীতে বিদ্রোহ করে বসে এবং তারই ফলশ্রুতিতে 1964 সালে বিদ্রোহ সংগঠিত হয় 2 জন ডাকাতের নেতৃত্বে এবং এই ডাকাতের নেতৃত্বের বিদ্রোহের ফলে পরবর্তীতে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয় এবং তাদের পূর্বপুরুষরা সবাই কিন্তু বর্তমানে কলকাতায় পাড়ি জমিয়েছে এবং ভারতের বিভিন্ন অংশে বসবাস করে। অ্যাকচুয়ালি তারা কোথায় রয়েছে সেটা আসলে বর্তমানে কেউই জানে না। পরবর্তীতে গামা নামক একজন ব্যক্তি এই জমিদার বাড়িটা কিনে নেন, তারপর থেকেই এই জমিদার বাড়ির নাম হয় গামার বাড়ি। আজকে তারই ছেলেপেলেরা এখানে থাকে। এ সকল ঘটনা কিন্তু স্বাধীনতা যুদ্ধের অনেক পরে সংঘটিত হয়েছে আর এই কারণেই এখানে ঢোকা নিয়ে অনেক রেস্ট্রিকশন। আমরাও না দেখার আক্ষেপ নিয়েই এখান থেকে চলে যাচ্ছি। সুতরাং মান্দা উপজেলার এই গামার বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নওগাঁ ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।